আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আপনারা এইগুলা যে দেখতেছেন ডটগুলো, এগুলা কি জানেন? এগুলা হচ্ছে সামরিক ঘাঁটি। আর এটা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে বাংলাদেশের স্বার্থও জড়িত। ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের একটা বিখ্যাত মিডিয়া, ওরা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, ডকুমেন্ট বেজ, যে চায়না 16টা নতুন ঘাঁটি, মানে বিমান ঘাঁটি বলতে পারেন, সবগুলো বিমান ঘাঁটি স্থাপন করেছে ভারতের সীমান্ত সংলগ্ন, সবগুলো ভারতের কোল ঘেঁষে, যেটা ভারতের জন্য মানে একটা থ্রেট, এবং বাংলাদেশের জন্য। কিন্তু সেটা চীনের পক্ষ থেকে না, ভারতের পক্ষ থেকে আসবে। কিভাবে সেটা বলি। প্রথমে আপনার যে পয়েন্টগুলো দেখতেছেন, এই পয়েন্ট বরাবর আপনার এক একটা বিমান ঘাঁটি, এবং এত লার্জ, বিশাল আকারের বিমান ঘাঁটি এগুলা। আপনার ভারতের এই ধরনের একটা বিমান ঘাঁটিও নয়, এত লার্জ বলা যায়। তো ভারতের দাবিটা কি, সেই দাবিটা এবং চায়নার দাবিটা কি, সেটা নিয়ে আমাদের মনে হয় একটু আলোচনা করা দরকার, আর না হলে বোঝা কঠিন হয়ে যাবে। এই দেখেন, যে ম্যাপ দেখতে পেতেছেন, এটা তো ইন্ডিয়া, এটা হচ্ছে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর, এই যে এই অংশটুকু, এটা হলো ভারতের অধ্যুষিত কাশ্মীর, আর এটুকু এবং এটুকু চীনের নিয়ন্ত্রণাধীন কাশ্মীর। আর এই যে যে লাল দাগ দেখতেছেন এবং এই সাদা দাগের মাঝখানে যে এই যে জায়গাটা আছে দেখেন, এটা হলো অরুণাচল প্রদেশ, মার্কিং করা আছে দেখেন। এই অরুণাচল প্রদেশ বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে আছে, কিন্তু এটাকে সাউদার্ন তিব্বত, এই যে তিব্বত দেখেন, এই বিশাল তিব্বত, এই তিব্বতের অংশ হিসেবে দাবি করে চীন, এবং তাদের অফিসিয়াল ম্যাপেও সেটা প্রকাশ করে, একই সঙ্গে লাদাখের অংশ প্রকাশ করে। তো লাদাখের এই অংশটা মূলত চায়না চায় নিজেদের কবজায় নিতে। ঠিক আছে, এটা স্ট্র্যাটেজিক্যালি অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা, বিশেষ করে পাকিস্তানের যে সিন্ধু নদী আছে, এটার মূল জায়গা হলো এই লাদাখ দিয়া যায়, ভারতের কিছু অংশ আছে ওখানে। তো এই জায়গাগুলোকে পুনরুদ্ধার করা বা যুদ্ধ ছাড়া চীনের কাছে আসলে বিকল্প নাই। এই যুদ্ধ একমাত্র সমাধান এই জায়গা দখলের জন্য, কারণ ভারত এই জায়গা ছাড়বে না। চীনের কিছু মানে হাই অ্যাম্বিশন আছে। মানে একটা হলো ইনিশিয়াল পর্যায়ের অ্যাম্বিশন হলো তিনটা, যেটা ওদের মানে দাবি: এক তাইওয়ান, দুই সাউথ চায়না সি এখানে কিছু দ্বীপ আছে, এখানে কিছু দ্বীপ আছে। এই দ্বীপগুলো সবগুলো অলরেডি চীনের কন্ট্রোলে বলা যায়, এখানে দু একটা দ্বীপ চীন বা ভিয়েতনাম বা ফিলিপাইনের কন্ট্রোলে আছে, বাট এইটা চীন সুপার পাওয়ার, সেক্ষেত্রে এটা অটোমেটিকলি চলে আসবে, তাইওয়ানও চলে আসবে, চাইয়ান জাতিগোষ্ঠী যেহেতু হান চায়না, সো চলে আসবে। এটা ইন্টারন্যাশনালি বলা যায় রিকগনাইজ, এবং এখানে খুব একটা বাধা দেওয়ার মতো এরা শক্তিশালী নয়। কিন্তু সমস্যা হতেছে ইন্ডিয়ার মোটামুটি পোটেন্ট একটা মিলিটারি আছে, অস্বীকার করা উপায় নেই, ফোর্থ লার্জেস্ট বলা যায়, বা ইকোনমির দিক থেকে 4 ট্রিলিয়ন। সো সব মিলিয়ে ইন্ডিয়ার অবস্থা মোটামুটি শক্তিশালী। তো এরকম একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং জয়লাভ করতে হবে, সেই প্রস্তুতি হিসেবে বলতে পারেন আপনার এখানে বিমান ঘাঁটি করতেছে। আর একটা কারণ, তাইওয়ানে যখন আক্রমণ করবে চায়নার তো ফোর্স তাইওয়ানে আক্রমণ করবে, তাই না? যখন আক্রমণ করবে তখন যাতে ভারতের কিছু অংশ, ভারতও দাবি করে, চায়নার কিছু অংশ দাবি করে, ঠিক আছে, সেই অংশগুলো যাতে দখল করে না নেয়। যেমন ধরেন এই যে আকসান চীন, মানে চীনের এই আকসাই চীন অংশ, মানে লাদাখের অংশ, এবং এই অংশগুলো ভারত কিন্তু দাবি করে, ঠিক আছে। এবং এখানেও বেশ কিছু অঞ্চল আছে যেগুলা ভারত দাবি করে যে তাদের থেকে দখল করে নিয়েছে চায়না। তো সেইগুলাকে দখল করার দিকে মনোযোগ দিতে পারে, কারণ চায়না তখন ওই ইস্টার্ন ফ্রন্টে মনোযোগ দেবে, ওয়েস্টার্ন ফ্রন্টে ফাঁকা থাকবে, ভারত সেটা পাল্টা হামলা করে বসে কিনা। সেই জন্য আপনার প্রস্তুতি মনে করেন নিতেছে, এবং 16টা ঘাঁটি করতেছে, এবং এক একটা ঘাঁটি অনেক বিশাল। তো আপনাদের 16টা ঘাঁটির পয়েন্ট দেখাই। 16টা ঘাঁটি কোন জায়গায় আপনারা যদি দেখেন, এই যে যে লাদাখের কাছে হলো দুইটা, তিনটা, চারটা ঘাঁটি, এবং একটা হলো স্ট্র্যাটেজিক, বেশ দূরে আছে, এটা অনেক বড় ঘাঁটি। এবং দেখেন নেপালের এই পাশ দিয়ে একটা ঘাঁটি আছে, নেপালের উপর দিয়ে যায় হামলা করতে হবে, আর না হলে এই ঘুরে হামলা করা কঠিন, অথবা এখান থেকে হামলা করা তো সম্ভবই না। তো এটা স্ট্র্যাটেজিক্যালি এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছে। ভারতের কাছে আরেকটা ঘাঁটি আছে, একদম অরুণাচলের কাছে তিনটা ঘাঁটি, এই তিনটাই হলো হেলিকপ্টার ঘাঁটি, বিমান ঘাঁটি বলতে হেলিকপ্টার ঘাঁটি, হ্যাঁ। আর এখানে দেখেন শুধু এখানেই আছে 8-9টা ঘাঁটি।
মানে এত পরিমাণে বেশি, এবং এটা স্ট্র্যাটেজিক্যাল ঘাঁটি। এবং সেই ঘাঁটিগুলোর ছবি আপনারা এখানে দেখতে পাইতেছেন। এটা দেখবেন ছোট একটা ঘাঁটি, মানে এটা ভবিষ্যতে বিমান ঘাঁটি হবে, এটা হেলিকপ্টার ঘাঁটি, মানে বিমান ঘাঁটি বলবেন কিন্তু হেলিকপ্টার যুদ্ধ বিমান বা ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের জন্য এটা তৈরি করা হয়নি। তবে এটা এক্সপান্ড করা হইতেছে ধীরে ধীরে। এটার অবস্থাও সেম, হেলিকপ্টার ঘাঁটি বলতে পারেন। অর্থাৎ সীমান্তের কাছে যেগুলো, সেখানে তার বিমান ঘাঁটির দরকার নেই, তাই না? স্ট্র্যাটেজিক্যালি লস হবে। সেক্ষেত্রে এখানে হেলিকপ্টার ঘাঁটি স্থাপন করছে। এটা একটা বিমান ঘাঁটি, এটাও একটা বিমান ঘাঁটি, এটাও বিমান ঘাঁটি হচ্ছে, একদম দেখতে পাইতেছেন বিশাল লার্জ আকারে। এটা বিমান ঘাঁটি বিশাল। এটা একটা হেলিকপ্টার ঘাঁটি দেখা যাচ্ছে, এবং বিমান ঘাঁটি মাল্টিপল। এটা তো বিশাল বিমান ঘাঁটি দেখা যাইতেছে, এবং এটা সম্ভবত সবচেয়ে বড় বিমান ঘাঁটি। এটাও বিমান ঘাঁটি অনেক বড়। এটাও বিমান ঘাঁটি, এটাও বিমান ঘাঁটি, এটাও বিমান ঘাঁটি, এগুলা সবগুলা বিমান ঘাঁটি, ঠিক আছে। হেলিকপ্টার ঘাঁটি 3 থেকে 4টা, মানে 16টার মধ্যে, আর 12টা হলো পূর্ণভাবে বিমান ঘাঁটি। এবং একটা ঘাঁটির সাইজ দেখেন, আপনাদের দেখাইলে বুঝতে পারবেন। এই ঘাঁটিতে দেখেন, এখানে 0.5 মাইলে এতটুকু জায়গা মাত্র। একটা একটা ঘাঁটিতে 5 থেকে 6 হাজার মিটার রানওয়ে, 5 থেকে 6 হাজার মিটার, মানে অল ডে সবচেয়ে বেশি দীর্ঘ রানওয়ে যেগুলো আছে তার মধ্যে এই বিমান ঘাঁটি একটা। 2021 সালের অবস্থা দেখেন, মানে তৈরি হয় না, অথচ 2025 সালে পুরোপুরি রেডি। আপনার মানে এখানে কয়েক ডজন, আপনার 60-70টার মতো এয়ারক্রাফট রাখার ফ্যাসিলিটি অলরেডি তৈরি হয়ে গেছে, কমান্ড সেন্টার তৈরি হয়ে গেছে, এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে গেছে, সব কিছু তৈরি করে ফেলাইছে আর কি। মানে এত বড় বড় ঘাঁটি চীন তৈরি করছে। তো চীন এগুলো তো আর বসে রাখার জন্য তৈরি করেনি, তাই না? এগুলা আক্রমণ করবে বলে। একটা সময় চীনের বিপরীতে ভারতের এই দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ ছিল। চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে, মানে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড হলো এইগুলা, এই অংশ বলতে পারেন ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। তো এই ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড চায়নার খুব একটা ঘাঁটি এখানে ছিল না, ভারতের ফ্রন্ট লাইনে বেশি ঘাঁটি ছিল। সেক্ষেত্রে ভারত বেশি সুবিধা পাইতো। দেখেন প্রচুর ঘাঁটি ভারতের এই বিন্দুগুলো, আর ওইটা হলো চীনের। বিমান ঘাঁটিগুলো বেশি ছিল, কিন্তু এখন চীন এই অঞ্চলে বেশি মনোযোগ দিছে, ফলে চীনের অ্যাডভান্টেজটাই এখানে বলবো বেশি। এবং আর একটা বিষয় হইতেছে, চীন প্রচুর পরিমাণে এই পুরো অঞ্চল জুড়ে, আপনার লাসা হলো তিব্বতের রাজধানী, এই ওয়েস্টার্ন কমান্ডের বলতে পারেন রাজধানী, চেন্দু সহ আরও বড় বড় সিটির সাথে লাসার আপনার এই সীমান্ত দিয়ে ট্রেন লাইন স্থাপন করছে, এবং হাই স্পিড ট্রেন লাইন স্থাপন করছে। আর ট্রেন লাইন স্থাপন করার মানে হচ্ছে লজিস্টিক্স। লজিস্টিক্সে চায়না খুব দ্রুত সৈন্য, একই সঙ্গে রসদ, গোলাবারুদ পৌঁছে দিতে পারবে সীমান্তে, যেটা খুব দ্রুত মুভমেন্ট। এক সময় হতো কি 1 মাস সময় লাগতো আপনার চীনের সেনাবাহিনী যদি এই অঞ্চলে মুভমেন্ট এবং ডিপ্লয় করতে হতো। এখন সেটা আপনার বলতে পারেন 24 ঘন্টা লাগবে ডিপ্লয় করতে, মানে একদিন, মানে 30 ভাগের 1 ভাগ কম সময় লাগবে। বিপরীতে ভারতের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ডেভেলপ করে না। এখানে একটা টানেল স্থাপন করেছে এই অঞ্চলে, অরুণাচল এবং আসাম দিয়ে, আর লাদাখে হালকা পাতলা কিছু রাস্তাঘাট করেছে, কিন্তু ওই লেভেলে না চায়না যে লেভেলে ডেভেলপ করেছে। তো চায়নার প্ল্যান কি? মানে সত্যি বলতে চায়নার প্ল্যান একটাই, যে চায়না আপনার এখানে আক্রমণ করবে, মানে আক্রমণ করে এই যে এই অরুণাচল নেবে, এইটা নেবে, এবং পাশাপাশি এর চাপ রাখার জন্য এই যে 7 রাজ্য আছে এই এখান দিয়ে আপনার দখল করে ফেলবে, যাতে পুরো 7 রাজ্য বিচ্ছিন্ন হয়। ভবিষ্যতে 7 রাজ্যকে আলাদা স্বাধীন কিছু অংশ ঘোষণা করতে পারে, পাশাপাশি চীন কিছু অংশ নিয়ে নেবে অরুণাচলের পাশাপাশি। তো সমস্যাটা তো আমাদের দেখেন, চায়না যদি, আমি ধরে নিচ্ছি 2030-এর আশপাশ দিয়া বা 35-এর আশপাশ দিয়া হামলা করবে, তাই না? এরকমই আগামী 10 বছর আমি ধরে নিচ্ছি একটা টাইম। হামলা করলে এখান তো চায়না দখল করতে এই যে যে মানে এখানে মাত্র 44 কিলোমিটার এরিয়া, কিন্তু ঠিক আছে, এখান থেকে বাংলাদেশ থেকে চায়না দূরত্ব 44 কিলোমিটার। তো 44 কিলোমিটার যদি দখল করে ফেলে চায়না, তাহলে কিন্তু ভারতের আর কোনো গতি নেই, ভারতের এই 7 রাজ্য ছেড়ে দিতে হয়। তো বিকল্প হিসাবে এই রংপুর দিয়ে একটা দখল করার প্ল্যান করে এখান থেকে সাপ্লাই চেইন ঠিক রাখার চেষ্টা করতে পারে ভারতের জায়গা থেকে। তো অমন একটা পজিশন থেকে বাঁচার জন্য মানে আমাদেরও প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যে না, যাতে আমাদের উপরে যেন আক্রমণ না হয়। তাহলে কিন্তু আমরা দুই দিক থেকেই চায়নাকেও সহযোগিতা করব। তো ওরকম প্রিপারেশন, অস্ত্রপাতি থাকলে আমরা সেই ডিটারেন্সটা বজায় রাখতে পারবো, আদারওয়াইজ কিন্তু সেটা সম্ভব হবে না। তো চায়নার পজিশনগুলো আপনারা ভালোই দেখতেছেন এখানে, আপনার এখানে একটু ভালো বোঝা যাইতেছে। এক একটা ঘাঁটিতে আপনার 70 থেকে 80টার মতো যুদ্ধ বিমান, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট,
এবং ফুল লোডেড অবস্থায় কিন্তু উঠতে পারবে এখান থেকে। চায়নার এই ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে একটা প্রবলেম আছে, সেটা হলো এখানে এয়ারের আকাশের যে আপনার বায়ুমণ্ডল, সে বায়ুমণ্ডলের ডেন্সিটি খুব কম, যে কারণে পূর্ণ সক্ষমতা নিয়ে সহজে বিমান উঠতে পারে না, ডেন্সিটি কম থাকার কারণে। কিন্তু রানওয়ে বড় হলে সেই সমস্যা থাকে না। এই কারণে কিন্তু আপনার 6,000 মিটার 5,000 মিটারের মতো দীর্ঘ রানওয়ে করছে চায়না এইসব ঘাঁটিতে। তো সেক্ষেত্রে ধরেন হেলিকপ্টার ঘাঁটি 4টা যদি বাদও দেই, শুধু বিমান ঘাঁটি 12টার কথা যদি আমরা নিয়ে আলোচনা করি, এখানে যদি গড়ে মানে 70টা থেকে 80টা, তো আমি 50টা করে যুদ্ধ বিমান দিচ্ছি, 50টা বা 2 স্কোয়াড্রন ধরেন না অ্যাটলিস্ট, 48টা মতো 2 স্কোয়াড্রন, চায়নার বড় স্কোয়াড্রন 48-24টা করে। তো 48টা যুদ্ধ বিমান যদি এক একটা থাকে, ধরেন 50 টাকা ধরেন, তাহলে এখানে এই অঞ্চলেই চায়না মোটামুটি 600-র মতো যুদ্ধ বিমান ডিপ্লয় করতে পারবে, মানে প্রায় 600-র মতো যুদ্ধ বিমান ডিপ্লয় করতে পারবে। চিন্তা করেন, মানে ভারতকে কেন্দ্র করে চায়না 600-র মতো যুদ্ধ বিমান ডিপ্লয় করতে পারবে। বর্তমানে যেখানে আপনার 250টার মতো যুদ্ধ বিমান বা অ্যাপ্রক্স সেটা 300 ধরতে পারেন, ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের আওতায় চীন যুদ্ধ বিমান মোতায়েন করছে ভারতের অ্যাগেনিস্টে, যেটা আগামী 5 থেকে 7 বছরের মধ্যে, অর্থাৎ 2030-এর মধ্যে 600-তে রূপান্তরিত হবে। মানে ডাবল, কিংবা কিছু ক্ষেত্রে ডাবলের চেয়েও বেশি যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে মানে মোতায়েন থাকবে। বিপরীতে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান যদি আপনি দেখেন, বর্তমানে চায়না 300-র মতো মোতায়েন করছে, 250 থেকে 300, ঠিক আছে। আর এটা হবে হলো 600, 2030-এ 600। ভারতের বর্তমান যুদ্ধ বিমান সংখ্যা আছে কত জানেন? 500টার মতো, 500টার মতো যুদ্ধ বিমান আছে। এবং পিওর ক্লাস চায়নার এই ক্যাটাগরির যুদ্ধ বিমান আছে ভারতের কাছে ধরেন 300-র মতো, আমি ধরি, যদিও ক্যাটাগরি সেম হবে না, পিছিয়ে থাকবে, ইনফিরিয়র হবে ভারতের ক্ষেত্রে, তারপরে ধরি। অর্থাৎ ভারতের ওয়েস্টার্ন কমান্ডে যত, মানে ভারতের পুরো যুদ্ধ বিমান যত আছে, চায়না শুধু ওয়েস্টার্ন কমান্ডে বর্তমানে তত আছে। তো 2005 বছরের মধ্যে চীনের যুদ্ধ বিমান সংখ্যা হবে এখানে 600, বিপরীতে ভারতের যুদ্ধ বিমান সংখ্যা হবে কত জানেন? এই 500 আছে না, এই 500ই থাকবে। এবং 500 থাকবে কি না এটা একটা সন্দেহ, যেহেতু ওদের ডিক্লাইন হয়ে যাচ্ছে স্কোয়াড্রন সংখ্যা। আর কিনলেও সেটা পাইতেও 2030-এর পরে পাবে। আর এখন যদি রাফাল অর্ডার দেয়, ওরা চাইতেছে আরও নতুন করে 100+, 120-30টা রাফাল অর্ডার দেবে, বা যে কোনো যুদ্ধ বিমান অর্ডার দেখবেন 2032 আগে সেটা ল্যান্ড করবে না ভারতের মাটিতে। অথচ চায়না প্রতি বছরে আপনার যুদ্ধ বিমান পাচ্ছে কতগুলো জানেন? কম করে হলো 200টার মতো আধুনিক যুদ্ধ বিমান চায়নার বহরে যুক্ত হইতেছে প্রতি বছরে। তার মধ্যে J-20 যুক্ত হইতেছে আপনার ধরেন 100+, J-20 অনলি 5th জেনারেশন ফাইটার, এবং অন্য ফাইটার আছে J-16, J-10C আপনার। তারপরে ওদের চায়নার তো আবার মেরিনও আছে, তারপরে নেভি আছে, সবখানে যুদ্ধ বিমান আছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে আপনার ভারতের আসলে কোনো চান্স নাই, জয়লাভ দূরের কথা, আম, এই অঞ্চল হারাবে ভারত। এবং বাংলাদেশের জন্য একটা অসঙ্গী সংবাদ হচ্ছে, বাংলাদেশ যদি শক্তিশালী না হতে পারে, ভারত এই অঞ্চল ক্যাপচার করার চেষ্টা করতে পারে পানিশমেন্ট হিসেবে, বা আপনার এখানকার রুট সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য। তো ওরকম একটা পর্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, দেখেন একটা সুযোগ, এই অঞ্চল যদি কাট অফ হয়ে যায়, আমরা এই ত্রিপুরা সহ আরও কিছু রাজ্য আমাদের সাথে অ্যাড করে নিতে পারি। এই সুযোগ আছে, জীবনে সবসময় সুযোগ আসে না, আপনার সুযোগের জন্য অপেক্ষা থাকতে হয়, পুরোপুরি প্রস্তুতি নিয়ে থাকতে হয়। সেই প্রস্তুতি কিন্তু আমাদের নিয়ে রাখতে হবে। ত্রিপুরার যে রাজ্যটা 1947 সালে স্বাধীন হয়, ভারত আলাদাভাবে বিভক্ত হয়। সালার 1949 সাল পর্যন্ত, সরি, 1949 সাল পর্যন্ত আপনার ত্রিপুরা 2 বছর অপেক্ষা করছে যে বাংলাদেশের সাথে যুক্ত হবে এ নিয়ে। বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছিল লাতখোর, এরা কোনো প্ল্যানই নেয় নাই যে ত্রিপুরাকে কীভাবে নিয়ন্ত্রণ নেওয়া যায়। এরপরে আসামের কিছু অংশ ভোটাভুটি হয়েছে, সেখানে করিমগঞ্জ সহ আরও বেশ কিছু অঞ্চল আমাদের অংশ হইতো, সিলেটের ওই পাড়ায় অংশগুলা, সেইগুলোতে মানে আমাদের সাথে যুক্ত করার জন্য তেমন কোনো আলোচনা, দৌড়ঝাঁপ, যে প্রচেষ্টা থাকতে হয়, সেই প্রচেষ্টা বা ভীষণই ছিল না ওদের। আর আমাদের বাংলাদেশকে যে ভাগ করছে পাকিস্তানের সাথে, বাঙালি কি ছাগল ছিল নাকি যে আমাদের রাজ্যগুলো যেভাবে ভাগ করা হইতেছে এটা সে ঠিক না। আমার কথা হলো, পাকিস্তানের সাথে আমি শুরুতেই যাইতাম না। আমার এই অঞ্চল নিয়ে আমি আরও বড় অংশ নিয়ে, আসামের একটা বড় অংশ নিয়ে আমি আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই অংশের বড় অংশ নিয়ে, কলকাতার বড় অংশ নিয়ে আমি স্বাধীনতা যাব। আমি কেন ছোট একটা অংশ নিয়ে মানে ইয়ে হব? বাঙালির সমস্যা হলো এখানে ছিল, তৎকালীন সময় রাজনৈতিক নেতাগুলো সব ছিল মানে গাধা, এই কারণে আমাদের অনেক পিছিয়ে যাইতে হয়েছে। তো যাই হোক, একটা অপরচুনিটি সামনে বলা যায় আসতেছে আমাদের, যদি প্রখর সামরিক সক্ষমতা আমরা প্রপারলি মেনটেন করতে পারি, ত্রিপুরা, মেঘালয় কিংবা আসামের একটা অংশ আমাদের হতে পারে। এবং কি কপাল ভালো থাকলে নেপালের সাথেও সীমান্ত পাইতে পারি এবং চায়নার সাথেও সীমান্ত পাইতে পারি।
আর চায়নার সাথে একবার সীমান্ত পেয়ে গেলে আপনার ভারতের জন্য আমার আর টেনশন করা লাগবে না, একেবারে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারবো। আপনারা যখন ভিডিও দেখতেছেন, গত 24 ঘন্টায় বাংলাদেশের 4 থেকে 5 জন নাগরিককে হত্যা করছে ভারত সীমান্ত দিয়ে গুলি করে, এইসব সীমান্ত দিয়ে। চিন্তা করতে পারেন, একটা স্বাভাবিক দেশের সাথে এটা করতে পারে? পারে না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা এই বিষয়ে কোনো কথা বলে না, যার ফলে এই দুর্দশা। সামরিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নাই, এটা একমাত্র অ্যান্সার যে কোনো ট্র্যাজেডির বিপরীতে। তো ভালো থাকবেন সবাই, আজকের আলোচনা এখানেই শেষ করি।